আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 10 ফেরাউনকে একত্র করলেও হাসিনার মতো জুলুমবাজ হবে না, বললেন হাসনাত আব্দুল্লাহ। সরি আর চুপ থাকতে পারলাম না, সার্জিসের পোস্টে হান্নানের প্রতিক্রিয়া। জানাবো সেনাপ্রধানের সঙ্গে সেদিন হাসনাত সার্জিসের যে কথা হয়েছিল। এবং সর্বশেষ জানাবো আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় তদন্ত শেষ, বললেন চিফ প্রসিকিউটর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 10 ফেরাউনকে একত্র করলেও হাসিনার মতো জুলুমবাজ হবে না, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের শাসনামল ছিল আইএমএ জাহেলিয়াতের সময়। গুম, খুন ও নিপীড়ন সহ জাহেলিয়াতি যুগের সব অপকর্ম বিদ্যমান ছিল এই শাসন আমলে। 10 ফেরাউনকে একত্র করলেও হাসিনার মতো জুলুমবাজ হবে না। তাই আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করে চিরকালের মতো বাংলাদেশ থেকে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সহাবস্থান থাকবে, কিন্তু যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদের শত্রু বলে গণ্য করা হবে। 5 আগস্টের পর তারাই শত্রু যারা আওয়ামী লীগকে বন্ধু বলে জ্ঞান করে। রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় 5 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর ছাত্র জনতার পাশে ছিল। এই অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে মানুষের বিরুদ্ধে অবস্থান না নিতে অনুরোধ জানান তিনি বলেন, গত 1.5 দশকে যে জুলুম হয়েছে, আমিটামি নির্বাচনের মাধ্যমে দিনের ভোট রাতে হয়েছে, সেই সময় কোনো জেনারেল সচিবকে পদত্যাগ করতে দেখা যায়নি। তিনি বলেন, আওয়ামী লীগ যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নষ্ট করেছে, দেশের মানুষকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানগুলো জনমানুষের প্রতিষ্ঠানে পরিণত করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনতাকে যাতে কেউ দাঁড় করিয়ে দিতে না পারে, সেই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আওয়ামী লীগের চালানো গণহত্যার বিচার কাজ কতটুকু এগিয়েছে তা স্পষ্ট করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দেশের সংস্কারের রোডম্যাপ দেশের মানুষের সামনে স্পষ্ট করতে হবে। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার না হলে ধরে নেওয়া হবে এখনও দেশে আওয়ামী লীগের দোসররা সক্রিয়। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার করে নাৎসি পার্টির মতো আওয়ামী লীগকেও বাংলাদেশ থেকে চিরকালের মতো নিষিদ্ধ করতে হবে। সরি আর চুপ থাকতে পারলাম না, সার্জিসের পোস্টে হান্নানের প্রতিক্রিয়া। সরি আর চুপ থাকতে পারলাম না, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা নিয়ে জাতীয় নাগরিক কমিটির 2 শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের 2 রকম কথার প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন দলটির আরেক শীর্ষ নেতা আব্দুল হান্নান মাসুদ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চাপ দেওয়ার গুরুতর অভিযোগ এনে গত 21শে মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অপরদিকে আজ রোববার ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি কিছুটা ভুলভাবে এসেছেন বলে জানান সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। এনসিপির এই 2 শীর্ষ নেতার 2 রকম কথায় বিভক্ত এখন নেটিজেনরা। এনসিপিতে শীর্ষ নেতার সম্পর্কে ফাটল ধরেছে বলেও মনে করছেন অনেকে। আর এসব কাদা ছোড়াছুড়িতে যে দিন শেষে দলটি বিতর্কিত হচ্ছে তা এবার জানিয়েছেন দলটির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ। সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে দেওয়া সার্জিসের পোস্টে কমেন্ট করে সেটাই জানিয়েছেন হান্নান মাসুদ। সার্জিসের সেই পোস্টে মন্তব্যর ঘরে হান্নান লিখেছেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি, 2 জনের একজন মিথ্যে বলেছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকে বিতর্কিত করছেন। তিনি আরও বলেন, মানুষ এনসিপিকে নিয়ে এখন স্বপ্ন বুঝছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করা কাদের এজেন্ডা? সরি আর চুপ থাকতে পারলাম না। সেনাপ্রধানের সঙ্গে সেদিন হাসনাত সার্জিসের যে কথা হয়েছিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চাপ দেওয়ার গুরুতর অভিযোগটি অস্বীকার করেছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। একই সঙ্গে 11ই মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে হাসনাত আব্দুল্লাহ দেওয়া ফেসবুক পোস্টের বিরোধিতা করেছেন তিনি। হাসনাত আব্দুল্লাহ দেওয়া ওই পোস্ট ঘিরে গত কিছুদিন ধরে উত্তপ্ত রাজনীতির ময়দান। এই নিয়ে পক্ষে বিপক্ষে নানা মন্তব্য আসছে। সেনাপ্রধান হাসনাত সার্জিসকে ডেকেছিলেন না, তারাই গিয়েছিলেন। তাদের সঙ্গে আর কে ছিল সেনাপ্রধানের বৈঠকে? কোনো রাজনৈতিক দল উপস্থিত ছিল কি? থাকলে আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যাপারে তাদের মন্তব্য কেমন ছিল? এসব নিয়ে যখন গুঞ্জন ডালাপালা মেলতে শুরু করেছিল,
তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সব পরিষ্কার করেছেন সার্জিস। 11 মার্চের সেই বৈঠকে সেনাপ্রধানের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছিল এবার তা সামনে এনেছেন সার্জিস। যুগান্তর অনলাইন পাঠকদের সঙ্গে সার্জিস আলমের পোস্টটি হুবহু তুলে ধরা হলো। 11 মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আমার জায়গা থেকে কিছু সংশোধন, সংযোজন ও বিয়োজন। সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সঙ্গে গিয়ে কথা বলি। আমাদের সঙ্গে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যরও যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি। প্রথমে স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি, বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সঙ্গে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো। যেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন ইনাফ ইজ এনাফ, তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞেস করি, আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কিনা? সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক স্ট্রেট ফরওয়ার্ড এবং হার্শ মনে হচ্ছে। তিনি আমাকে বললেন, তোমরা কি এই বিষয়ে সরাসরি কথা বলতে চাও? আমি বললাম, বলা যেতে পারে। এরপর সেদিন সেনাপ্রধানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় সেনা ভবনে। সেই রুমে আমরা 3 জনই ছিলাম, সেনাপ্রধান, হাসনাত এবং আমি। মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড ভাষায় কথা বলছিলেন। পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে, সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি, বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই সমস্যা সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন। হাসনাতের বক্তব্যে যেই টপিকগুলো এসেছিল, যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরিন শারমিন চৌধুরী, সোহেল তাজ, এসব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে, না থাকলে কি হবে, আওয়ামী লীগ এই ইলেকশনে না করলে কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ আসবে কিনা, এসব বিষয় নিয়ে কথা হয়েছিল। এসব সমীকরণে দেশের উপরে কি প্রভাব পড়তে পারে, স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে, সেসব নিয়ে কথা হয়েছিল। কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না। তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল। দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয়, সেই বিষয়ে সরাসরি অভিমত ছিল। আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তরে আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স, তোমার বয়সের থেকে বেশি। এই কনভারসেশনটা হয়েছে, এটা সত্য, কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরব, তার পূর্বে বিদায় দেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভারসেশন হয়েছে। সেনাপ্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি, বরং বয়সে তুলনামূলক বেশি সিনিয়র কেউ জুনিয়রদেরকে যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করে, সেই টোন এবং এক্সপ্রেশনে বলেছে। হাসনাত না ওয়াকার, এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না। হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জায়গাও ভিন্ন। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি, অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয়। পাশাপাশি সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যেই কথা দু এক জায়গায় আসছে, সেটিও আমাদের বক্তব্য নয়। এসবের পাশাপাশি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটি অভিমত প্রকাশ করতে চাই। আমি ভুল হতে পারি, কিন্তু এই মুহূর্তে আমার এটি সঠিক মনে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলোর কেউ না কেউ যোগাযোগ রক্ষা করে, সেই প্রাইভেসি তারা বজায় রাখে। আমাদের সঙ্গে সেনাপ্রধানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, সেগুলোর সঙ্গে আমাদের সরাসরি দ্বিমত থাকলেও আমরা সেগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম, সিদ্ধান্ত নিতে পারতাম, সেই অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম, কিংবা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যেই কোনো ভার্সনের বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতে পারতাম। অথবা অন্য রাজনৈতিক দলগুলো সরাসরি আমাদের সঙ্গে ঐকমত্যে না পৌঁছালে আমরা শুধু আমাদের দলের পক্ষ থেকে এই দাবি নিয়ে রাজপথে নামতে পারতাম। কিন্তু যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে,
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।